ছোটখাটো কুকুর বিড়ালের কেস সলভ করেই রিতার জীবন কেটে যাচ্ছিল, কিন্তু এবার সে এমন একটি কেস হাতে পায় যার সাথে তার বাবার মৃত্যুর রহস্য জড়িয়েছিল। কিন্তু তার বিপরীতে কেস লড়ছিল এমন একজন উকিল যে কিনা ভয়ঙ্কর ভয়ঙ্কর সব খুনিকেও নির্দোষ প্রমাণ করতে পারত এক মুহূর্তের মধ্যেই। তো এবার এই বিখ্যাত এবং পাওয়ারফুল উকিলের সাথে লড়াই করতেই রিতা কি কি প্ল্যান বানাতে থাকে সেটাই দেখব আজকের গল্পে। চলুন তাহলে দেখে আসা যাক একজন সাধারণ উকিল হয়ে রিতা কিভাবে এই কেস সলভ করবে এবং কিভাবেই বা তার বাবার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করবে। সিরিজের নাম রিতা সানিয়াল। শুরুতেই আমাদের কোর্টরুমের দৃশ্য দেখানো হয়, যেখানে প্রিন্সেস নামের একটি কুকুরের মালিক তার প্রতিবেশীর কুকুর রকির উপর কেস করেছে। তার অভিযোগ, রকি নাকি তাদের বাড়ির 5 ফিট উঁচু দেয়াল টপকে প্রিন্সেসের সাথে মেলামেশা করেছে, আর এই জন্য প্রিন্সেস 5টি কুকুর ছানার জন্ম দিয়েছে। আর এই লুকিয়ে লুকিয়ে প্রিন্সেসের সাথে মেলামেশার জন্য রকির বিরুদ্ধে কেস করা হয়। আর এই কেসকে মীমাংসা করতেই 10 লক্ষ টাকাও দাবি করা হয়। বাদীপক্ষের উকিল জাজকে রকির কথা বলতে থাকে যে সে একটা লোভী কুকুর, যে ফিমেল কুকুর দেখলেই নিজেকে আটকে রাখতে পারে না। আর তখনই এন্ট্রি হয় আমাদের গল্পের নায়িকা অ্যাডভোকেট রিতা সানিয়াল। সবার প্রথমে রিতা রকির ব্যাপারে বলে যে তার ক্লায়েন্ট রকি একটি জার্মান শেফার্ড কুকুর যার হিপ ডিসপ্লেসিয়া রয়েছে, আর অধিক জার্মান শেফার্ডরা এই রোগে আক্রান্ত হয়, যেই রোগ হলে তারা উঁচুতে লাফ দেওয়া তো দূরের কথা, উঠে দাঁড়াতে এবং ভালো করে চলাফেরাও করতে পারে না। তাই রকির পক্ষে আর এক বাড়ির 5 ফিট উঁচু দেয়াল টপকে প্রিন্সেসের কাছে যাওয়া সম্ভব না। এই বলেই সে প্রিন্সেসকে তার মালকিনের কোল থেকে নিয়ে মাটিতে ছেড়ে দেয়, আর প্রিন্সেস নিচে নেমেই এক দৌড় দিয়ে রকির সামনে চলে যায়। আর রকির সামনে গিয়ে সে লাফাতে থাকে আর লেজ নাড়াতে থাকে এবং তার সামনেই ঘুরঘুর করতে থাকে, কিন্তু রকির তাকে দেখেও কোনোই রিয়াকশন নেই। তখন রিতা বলে এই থেকেই বোঝা যায় যে রকি কখনো প্রিন্সেসের কাছে যায়নি, উল্টো প্রিন্সেসই রকির কাছে এসেছে এবং সে রকিকে আকৃষ্ট করত। আর এই থেকেই প্রমাণিত হয় যে রকি সম্পূর্ণ নির্দোষ। আর এভাবেই সে তার ক্লায়েন্টকে জিতিয়ে দেয়, যে জন্য তার অ্যাসিস্ট্যান্ট ঈশান অনেক খুশি হয় আর বলে একদিন সে অনেক বিখ্যাত একজন লয়ার হবে এবং সবাই তার অনেক প্রশংসা করবে। তখন রিতা বলে আজ এই কুকুরের কেস লড়াতে এখন থেকে তার কাছে এসব কেসই আসবে, কিন্তু সে তো চায় সে এমন কোনো কেস পাক যেখানে সম্পত্তি আত্মসাৎ, খুন, চুরি, জালিয়াতি এমন কিছু। আর এমন কেস পেলে সে পুরো দমে লড়বে এবং হেডলাইনে শুধু তারই নাম থাকবে। তখন ঈশান বলে একদিন তাদেরও সময় আসবে এবং তারাও এমন কেস পাবে এবং তাদের নাম সব জায়গায় ছড়িয়ে পড়বে। তো এরপরই রিতা বাড়ি ফিরতে লাগলে তার সামনে কোর্টরুম থেকে একটা ছেলেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। আর ছেলেটি তখন চিৎকার করতে থাকে আর বলতে থাকে তার মা কিচ্ছু করেনি, সব দোষ তার মাকে যেন ছেড়ে দেওয়া হয়। তো তখনই তার মাকে পুলিশ নিয়ে যেতে লাগলে ছেলেটি তার মাকে গিয়ে বলে সে তাকে ঠিকই বের করে আনবে, সে তাকে মুক্ত করবে। রিতা এসব দেখে ওই ছেলেটির কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, সমস্যাটা কি। তখন ছেলেটি বলে তার মাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে, তার মা পারাভ রানেকে খুন করেনি, কিন্তু তাকে রানেকে হত্যার দায়ে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এটা শুনে রিতা জিজ্ঞেস করে পারাভ রানে অর্থাৎ ওই এমএলএ? ছেলেটি বলে হ্যাঁ, তার মা এমএলএ কে খুন করেনি, কিন্তু তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এমএলএর পক্ষের উকিল থাকরাম তাকে কোর্টে কিছু বলতেই দিচ্ছে না, তাকে কোর্টরুম থেকে বের করে দিয়েছে। আর তার এই কেস কেউ লড়তেও চাইছে না, তাই রিতাকে তাকে সাহায্য করবে এই কেস লড়তে। এই বলে সে রিতাকে তার মায়ের ফাইলটি দেয়। তখন ঈশান বলে এটা পলিটিক্যাল কেস ম্যাডাম, এর থেকে দূরে থাকাই আমাদের জন্য ভালো। রিতা তখন কিছুটা চিন্তায় পড়ে যায় যে সে এই কেস নিবে কি নিবে না। যাকে চিন্তায় পড়ে যেতে দেখে সেই ছেলেটি রেগে যায় এবং বলে বাকিদের মতো সেও এই কেস লড়বে না। সে বুঝতে পারছে, আর সে কি বুঝবে, বাবা মাকে হারানোর ভয়। যেই কথা শুনে রিতার তার বাবার কথা মনে পড়ে। যখন রিতা খুব ছোট ছিল তখনই তার বাবা তার সামনে ছাদ থেকে লাফ দিয়ে মারা যায়। আর এই কথা মনে করেই রিতা ছেলেটির মায়ের কেসটি নিয়ে নেয়, কারণ সে চায় না তার মতো ছেলেটিও তার মাকে হারাক, সে যেমন তার বাবাকে হারিয়েছে। তাই এবার সে ছেলেটিকে জিজ্ঞেস করে তার মা যদি পারাভের খুন না করে তাহলে কে তার খুন করেছে। যার প্রশ্নের উত্তরে ছেলেটি বলে সে খুন করেছে পারাভকে। যাই হোক, এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই রিতা তার বাবার জন্মদিন উপলক্ষে তার মায়ের সাথে লাঞ্চে যায়, যেখানে যাওয়ার পর সে তার কাজ করছিল। তাই তার মা তাকে বলে যে সে যেন অন্তত তার বাবার জন্মদিনের দিন এভাবে কাজ না করে। কিন্তু রিতা বলে তারা কেন তার বাবা বেঁচে না থাকার পরও এমন ভাব করছে যেন তার বাবা বেঁচে আছে। আর এত বছর হয়ে গেছে, সে জানে না তার বাবা কেন মারা গেছে। তাই সে তার মাকে এবার তার বাবার মৃত্যুর কারণ জিজ্ঞেস করে। তার মা তাকে তা বলতে না চাইলে রিতা বলে হয়তো তাদের সম্পর্কের মধ্যেই ঝামেলা হয়েছে বা তার বাবার অন্য কিছু হয়েছে, কিন্তু এই বলে সে কেন ছাদ থেকে লাফ দিয়ে মারা গেছে তার মা তখন তাকে বলতে না চাইলে রিতা তাকে জোর করে
এবং বলে তার এখন সময় হয়েছে সবকিছু জানার। আর সে সত্যি জানতে চায় যে কি কারণে তার বাবা তাকে ছেড়ে চলে গেছে। আর এই কথা শুনে তার মা তাকে তার বাবা মারা যাওয়ার আসল কাহিনী বলে। 2006 সালে দুজন বাচ্চা মাদকের ওভারডোজের জন্য মারা যায়। আর এই কেসে তার বাবাকে ফাঁসিয়ে দেওয়া হয়। আর তার বাবার পক্ষে যে লয়ার কেস লড়ছিল সেও মাঝপথে তার বাবার বিপক্ষে চলে যায়। তার বাবার অনেক বদনামি হয়। আর এটা সহ্য করতে না পেরেই সে ছাদ থেকে লাফ দেয়। তখন রীতা বলে তার বাবার লয়ার কে ছিল? তখন তার মা জানায় অ্যাডভোকেট রাজ থাকরাল। আর এই নাম শুনেই রীতার মনে পড়ে যায় যে সে যেই কেসটি নিয়েছে সেই কেসের বাদী পক্ষের অর্থাৎ পারাভরানের লয়ারও রাজ থাকরাল। এরপর আমাদের থাকরালকে দেখানো হয় যে একজন লোকের কাছে যায়, যে লোকটি তার স্ত্রী এবং স্ত্রীর বয়ফ্রেন্ডকে হত্যা করেছে, কারণ তারা দুজনে মিলে তাকে চিট করেছে। আর থাকরাল সেখানে গিয়ে একটি ফুলদানি দিয়ে সেই লোকটিকে আঘাত করে এবং বলে সে কোর্টে বলবে এই ছেলেটি তার ঘরে ঢুকে তার স্ত্রীর সাথে জোর জবরদস্তি করতে থাকে। আর সে যখন তাকে আটকাতে যায় তখনই ছেলেটি তার স্ত্রীকে খুন করে এবং তাকেও আক্রমণ করে। আর সে সেলফ ডিফেন্সের জন্যই ছেলেটিকে খুন করেছে। এই বলে সে ফুলদানিটি দিয়ে ছেলেটির হাতে রেখে দিতে বলে আর সেখান থেকে চলে যায়, কারণ বাকিটা সে কোর্টে দেখে নিবে। আর সেই কেসের প্রথম শুনানির জন্য 20 লক্ষ টাকা চার্জ করে। তো সে এভাবেই সব কাজ করে থাকে, পুরো ক্রাইম সিনকেই সে তার মতো করে ঘুরিয়ে দেয়। তো এরপর আমাদের ঈশানকে দেখানো হয় যে রীতাকে জানায় সে থাকরালের ব্যাপারে খোঁজ নিয়েছে। আর থাকরাল ভালো লোকের উকিল নয়, সে সব খারাপ লোকের উকিল যাদের থেকে সে অনেক টাকা নিতে পারে। এরপর রীতা পারাভরানের কেসের ব্যাপারে বলতে থাকে যে কেসের সূত্রপাত ঘটে কেশবের বোন আস্থাকে দিয়ে। কেশব হলো কোর্টের সেই ছেলেটি যার কেস রীতা নিয়েছে। আর কেশবের বোন আস্থা রয়্যালস বারে কাজ করত, যেখানকার রেগুলার কাস্টমার ছিল পারাভরানে। আর একদিন সে আস্থাকে বারে দেখেছিল আর তাকে দেখেই সে তাকে কাছে ডাকে এবং কানে কানে কিছু একটা বলে, কিন্তু আস্থা সে কথায় রেগে যায়। নিশ্চয়ই সে তাকে খারাপ কোনো প্রস্তাব দিয়েছিল, তাই সে রেগে মেগে পারাভরানেকে সবার সামনে থাপ্পড় মেরে বসে। পারাভ তখন তাকে কিচ্ছু বলে না, কিন্তু এর পরের দিনই দেখা যায় আস্থা গায়েব হয়ে যায় এবং তার লাশ পাওয়া যায়। আর বোনের এই হত্যার দায়ে কেশব পারাভরানের নামেই কেস করে দেয়, কিন্তু পারাভের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি ফার্নান্দেজ নামের একটি মেয়ে কোর্টে জবানবন্দি দেয় যে হত্যার 2 দিন আগে থেকেই পারাভ তার সাথে ফার্ম হাউসে ছিল, তাই সে খুন কিভাবে করতে পারে। আর পারাভের বিরুদ্ধে প্রমাণ না পাওয়ার জন্য কোর্ট থেকে তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়। কিন্তু আস্থার মা সুজাতা মেয়ের খুনিকে কিছুতেই ছেড়ে দিতে চায় না, তাই সে ইন্টারভিউ চলাকালীন পারাভের কাছে যায় এবং তাকে জুতো মেরে আসে। পারাভ তখন কিচ্ছু বলে না। আর এই ঘটনার 1 সপ্তাহ পরই পারাভের লাশ পাওয়া যায়। আর ক্রাইম সিনে সুজাতার ইনহেলার এবং জুতোর ছাপও পাওয়া যায়, যে জন্য তাকে পারাভের খুনি বলে গ্রেফতার করা হয়। আর এই কেসটাই লড়ছে অ্যাডভোকেট থাকরাল। আর সে সুজাতাকে দোষী প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে, তাই সে কেশবকে কোর্টে কোনো প্রকার মন্তব্য করতে দিচ্ছে না। আর সুজাতার কেস কোনো লয়ার না নেওয়ার ব্যাপারেও হয়তো থাকরাল জড়িত। ঈশান বলে পারাভরানে হত্যার ক্রাইম সিনে সুজাতার জিনিসপত্র খুঁজে পাওয়া গেলেও কেশব তাদের বলেছে সে পারাভের খুন করেছে। তাহলে ক্রাইম সিনে সুজাতার ইনহেলার এবং ফুটপ্রিন্ট কিভাবে পাওয়া গেছে? আর কেশবই বা কিভাবে পারাভরানেকে পারফেক্ট ভাবে খুন করেছে? রীতা বলে এই প্রশ্নের উত্তর জানতে হলে তাদেরকে সুজাতার কেসটিকে অফিসিয়ালি গ্রহণ করতে হবে। আর এই কেস সম্পর্কে আরো জানার জন্য তারা এবার থানায় যায়, যেখানে তাদের সাথে দেখা হয় এসিপি জয়বর্ধনের। এসিপি জয় রীতাকে দেখেই তো হা হয়ে যায়, সে রীতার দিকে হা করে তাকিয়ে থাকে। তখনই ঈশান তাকে কাজের কথা বলে, সেই সময় তার হুঁশ ফিরে আসে। এরপর রীতা তাকে পারাভরানের খুনের কেসের ব্যাপারে জিজ্ঞেস করে, সে কেশবের বক্তব্যও তুলে ধরে। তখন জয় বলে কেশব তাদেরকে বোকা বানাচ্ছে, কারণ যেদিন পারাভরানের খুন হয় সেদিন কেশব ক্রাইম সিন থেকে 10 কিলোমিটার দূরে একটা পার্টিতে ছিল। আর সেই পার্টিতে জয়ও ছিল অতিথি হিসেবে। আর কোর্টে কেশবের বক্তব্য ছিল সে পারাভকে খুন করেছে, তার মা নয়। আর যখন তাকে মার্ডার ওয়েপনের কথা জিজ্ঞেস করা হয় তখন সে বলে সে সবকিছু ডিস্ট্রয় করে দিয়েছে, কিন্তু সে খুনের ব্যাপারে কিছুই বলতে পারে না। আর তার মা বলে কেশব তাকে বাঁচানোর জন্য মিথ্যা বলছে, আর এই জন্য তাকে কোর্টরুম থেকে বের করে দেওয়া হয় এবং তার মাকে ফাঁসির আদেশ দেওয়া হয়, যে জন্য কেশব হাইকোর্টে আপিল করে। আর এই সব বলে জয় রীতাকে তার নাম্বার দিয়ে দেয়, ভবিষ্যতে কোনো প্রকার তথ্য জানার জন্য যেন সে তার সাথে যোগাযোগ করতে পারে। এরপরই আমাদের জাই নামের একটি মেয়েকে দেখানো হয়, যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু ছিনতাইকারী তার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। আর জাই তাদের পিছু করে তাদের আস্তানায় যায় এবং সে সেখানে তাদেরকে বেশ ভালো করেই ধোলাই করে। আর এদিকে কেশব তার মা আর বোনের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভেবে খুব কান্না করতে থাকে। সেই সময় কলিং বেল বেজে উঠলে কেশব দরজা খোলে, তখনই সে জাইকে দেখতে পায়,
যে মুখে একটা মাস্ক পরে সেখানে আসে এবং কেশবের বাড়ির সব জায়গায় ক্লোরোফর্ম ছড়িয়ে দেয়। এরপরে সে কেশবকে মারতে থাকে আর তাকে অ্যাকোরিয়াম থেকে কাঁচা মাছ চিবিয়ে খেতে দেখে আমরা বুঝতে পারি সে কতটা সাইকো। কিন্তু তখনই রিতারা সেখানে চলে আসে, তাই যাই সেখান থেকে পালিয়ে যায়। আর রিতারা কেশবের বাড়ির দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে আর কেশবকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে, তাই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রিতা তখন কেশবের ফোন খুঁজে পেয়ে তা নিজের কাছে রেখে দেয় আর কেশবের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোন আনলক করে। ঈশান তখন রিতাকে বলে এই কেস নেয়া তাদের জন্য অনেক রিস্কি হবে, আর রিতা বলে রিস্ক নিয়েই তো তারা কাজ করবে। ঈশান তখন বলে কেশবের উপর কেউ আক্রমণ কেন করবে? তখন রিতা বলে হয়তো সে সুজাতাকে বাঁচাতে সমস্ত আরোপ নিজের উপর আনতে চাইছে এ কারণে, আর সত্য জানতে হলে তাদেরকে সুজাতার সাথেই কথা বলতে হবে, কিন্তু এর আগে কেশবকে প্রোটেকশন দিতে হবে। আর এই জন্য সে এসিপি জয়কে কল করে, আর জয় তো তার কথা শুনে খুশিতেই আত্মহারা হয়ে যায় আর কেশবের জন্য প্রোটেকশনের ব্যবস্থা করে দেয়। এরপর রিতা জেলখানায় সুজাতার সাথে দেখা করতে যায় আর এই কেসের ফাইলে সাইন করতে বলে, কারণ সে যতক্ষণ না সাইন করবে রিতা অফিসিয়ালি তার হয়ে লড়তে পারবে না। তাছাড়াও সে সুজাতাকে এটা জিজ্ঞেস করে যে কেশব বলছে তাকে ফাঁসানো হচ্ছে এবং সে খুনের দায় নিজের উপর নিয়ে নিচ্ছে, এসব কি সত্যি? তখন সুজাতা বলে কেশবই উল্টো তাকে বাঁচানোর জন্য এই কেস নিজের উপর তুলে নিচ্ছে। রিতা তখন তাকে সবকিছু সত্যি বলতে বলে, কিন্তু সুজাতা তাকে কিছুই বলতে চায় না। সে জানায় সেই পারাবের খুন করেছে। তখন রিতা তাকে কেশবের হাসপাতালের ছবি দেখিয়ে বলে সে কেশবকে নির্দোষ প্রমাণ করেও বাঁচাতে পারবে না, আর সে হয়তো তাদেরকে সাহায্য করতে পারবে। এর জন্যই সুজাতার সাইন লাগবে। যেই কথা শুনে সুজাতা সাইন করে দেয় আর রিতাও এই কেসে তাদের উকিল হয়ে যায়। এরপর সুজাতা তাকে জানায় কেশব কিছুদিন ধরে কাজ থেকে দেরি করে বাড়ি ফিরত এবং সে চুপচাপ ঘরে গিয়েই বসে থাকতো, তার সাথে কথাও বলতো না। এরপর রিতা সুজাতার থেকে জেনে কেশবের কাজের জায়গায় যায়। কেশব একজন প্রডিউসারের স্টুডিওতে কাজ করত আর প্রডিউসারের সাথে দেখা করার জন্য ঈশান গার্ডদের সাথে ঝামেলা করলে এই সুযোগে রিতা প্রডিউসার খান্নার সাথে দেখা করতে চলে যায়, যেখানে গিয়ে সে তাকে কেশবের ব্যাপারে বলে। তখন প্রডিউসার বলে কেশব তো 2 মাস ধরে কাজে আসেনি এবং সে তার প্রোডাকশন থেকে কিছু কাপড়ও চুরি করেছে, আর একদিন সে হঠাৎই তাদের পার্টিতে এসেছে। যেই কথা শুনে রিতা কিছুটা অবাক হয় এবং প্রডিউসারকে চুরি যাওয়া কাপড়ের ছবি দিতে বলে। এরপরই সে হাসপাতালে যায়, যেখানে এসিপি জয়ও এসেছিল। তো রিতা জয়কে জানায় তারা দরজা খোলা পেয়েছিল, অর্থাৎ কেশব হয়তো আক্রমণকারীকে চিনত আর আক্রমণকারী ঘরে ক্লোরোফর্ম দিয়েছিল যেটার গন্ধ সে পেয়েছে। আর সেখানে একটা ভারী অ্যাকোরিয়ামও ছিল যেটা এমনি এমনি পড়ে যায়নি, অর্থাৎ কেশবের উপর আক্রমণ করা হয়েছে আর তার উপর হয়তো আবারও আক্রমণ করা হবে। তখন আমরা জাইকে দেখি যে হাসপাতালের একজন নার্সকে মেরে তার পোশাক পরে কেশবের রুমে প্রবেশ করে আর স্যালাইনে বিষ মিশিয়ে দেয়, যে জন্য কেশব অসুস্থ বোধ করে। সে সময় রিতারা ছুটে যায় এবং ডক্টরকে ডাকে। ডক্টর জানায় তারা কেশবকে কোনো প্রকার ওষুধ দেয়নি, যার জন্য তার মাদকের ওভারডোজ হওয়ার চান্স আছে, আর বিকাল থেকে তাকে শুধু স্যালাইনই দেয়া হচ্ছে। যে কথা শুনে রিতার সেই নার্সের কথা মনে পড়ে যে কেশবের রুমে ঢোকার পর থেকেই কেশব অসুস্থ হয়ে যায়, তাই সে সঙ্গে সঙ্গে জায়ের পিছু করতে থাকে আর জাইও তা বুঝতে পারে, তাই সে পালাতে থাকে। আর পালাতে পালাতে সে যখন দেয়াল টপকে চলে যাচ্ছিল তখনই যায় তার পা ধরে ফেলে, কিন্তু জাই কোনো রকমে জাইকে লাথি মেরে দূরে সরিয়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সেই সময়ই তার পকেট থেকে ওই বিষের বোতলটা পড়ে যায়। রিতা সাথে সাথে তা কুড়িয়ে নেয় আর সে বিষের নাম জানার পর ডাক্তার কেশবকে অ্যান্টিডট দিয়ে দেয়, এতেই সে শান্ত হয়। এরপর ডাক্তার বলে এই বিষ এখানে পাওয়া 4টিখানি কথা নয়। রিতা বুঝতে পারে কেশবকে হত্যার চেষ্টার পেছনে অনেক বড় কেউ জড়িত আছে আর একজন প্রফেশনালকে দিয়েই তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। এরপরে আমাদের পারাবের পার্টির লোকদের দেখানো হয়, যারা পারাবের জায়গায় কে বসবে সেই নিয়েই ডিসকাশন করছিল। তখন আয়ুল নামের একটি ছেলে বলে সে পারাবের সবচেয়ে কাছে ছিল, সে পারাবকে কাছে থেকে দেখেছে আর সে পারাবের আদর্শেও বড় হয়েছে, তাই সে পারাবের হয়ে কাজ করতে চায় আর পারাবের খুনিকে ফাঁসিতে ঝুলাতে চায়, যার কথা পার্টির বাকি সদস্যরাও মেনে নেয়। আর এদিকে থাকরাল তার অ্যাসিস্ট্যান্টকে রিতার ব্যাপারে খোঁজ নিতে বলে, কারণ সে তার বিপক্ষে কেস লড়বে, যেই কেস কেউ নিতেই চাইছিল না, আর সেই কেসই রিতা নিয়েছে। এরপর আমাদের জাইকে দেখানো হয় যে গাড়িতে একটি ছেলের সাথে ঘনিষ্ঠ হয় এবং একটা সময় সেই ছেলেটিকেই নৃশংসভাবে হত্যা করে। পরের দিন ঈশান রিতাকে একটি ব্রেসলেট গিফট করে, সে এতে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরই তারা কেস নিয়ে কথা বলতে থাকে।
রীতা বলে এই কেসের 3টা দিক আছে, পারাভ, সুজাতা আর কেশব। আর কেশবের ব্যাপারে তারা জানতে পেরেছে সে গত 2 মাস ধরে পারাভকে ফলো করছিল, যেটা সে কেশবের ফোনের লোকেশন থেকে জানতে পারে। আর এই সব কিছুর আসল রহস্য জানার জন্য তাদেরকে আগে পারাভের ফার্ম হাউসে যেতে হবে। এরপর তারা দুজন পারাভের ফার্ম হাউসে যায় এবং দেয়াল টপকে বাড়ির ভেতর প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু সেখানকার 2জন গার্ড রীতাকে ধরে ফেলে আর রীতা তাদেরকে লয়ার বলে পরিচয় দেয়। তখনই তারা তাকে বাড়ি থেকে বের করে দেয়, যে জন্য রীতা অনেক বেশি বিরক্ত হয়ে যায়। তখনই সে প্রডিউসার তাকে কিছু কস্টিউমসের ছবি পাঠায় যেগুলো কেশব চুরি করেছিল। আর সেই পোশাকগুলো দেখে রীতা কেশবের ছবির সাথে সেই কস্টিউমসগুলোকে এডিট করতে থাকে। তখন রীতার মা ঈশানের সাথে গল্প করতে আসে, কারণ সে ঈশানের সাথে রীতার বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছিল। কিন্তু সে যখন জানতে পারে ঈশান রীতার অ্যাসিস্ট্যান্ট, তখন সে ভাবে ঈশান হয়তো রীতার গাড়ির ড্রাইভার, তাই সে ঈশানের সাথে গল্প না করে ফিরে যায়। আর বেচারা ঈশান একজন লয়ারের অ্যাসিস্ট্যান্ট হওয়ার পরও সবাই তাকে ড্রাইভার ভেবেই বসে থাকে। যাই হোক, এরপর রীতা তাকে একজন মেকআপ আর্টিস্টের কাছে নিয়ে যেতে বলে। ঈশান তখন তাকে এক বন্ধুর কাছে নিয়ে যায় আর দেখা যায় সেই মেকআপ আর্টিস্ট রীতাকে হারিয়ানার মেয়েদের মতো সাজিয়ে দেয়। যেই সাজ দিয়ে রীতা পারাভের বাড়ির সেই গার্ডদের সাথে দেখা করতে যায়, যেখানে সে নিজেকে হারিয়ানার টপ নিউজ চ্যানেলের একজন নতুন রিপোর্টার বলে পরিচয় দেয় এবং সে তাদেরকে হারিয়ানা সম্পর্কে অনেক কিছু বলে। তখন তারাও তার কথা মন দিয়ে শোনে, কারণ তাদের বাড়িও হারিয়ানা। তাই রীতা তাদেরকে পারাভের ব্যাপারে জিজ্ঞেস করলে তারা জানায় রোজ শনিবার পারাভ এখানে আসে বিশ্রাম নেয়ার জন্য, কিন্তু বাড়ির ভেতরে সে কি করত তারা তা জানে না। এসব শুনে রীতা জিজ্ঞেস করে খুনের আগের দিন কি এখানে কেউ এসেছিল। এই বলেই সে তাদেরকে কেশবের ছবি দেখায়। তখন তারা না বলে, কিন্তু এরপর যখন সে কেশবের চুরি করা কস্টিউমস সহ এডিট করা ছবি দেখায়, তখন গার্ডরা তাকে ডিরেক্টর বলে ডাকে, যে তাদেরকে মুভিতে চান্স দেওয়ার কথা বলেছিল। সে শনিবার তাদেরকে অডিশন দিতে আসার জন্য বলেছিল, কিন্তু শনিবার পারাভ এখানে আসতো বলে তারা তাকে বারণ করে দেয়। যার পর কেশব সেদিনই তাদের অডিশন নেয়, কিন্তু এরপর পারাভ মারা যাওয়াতে তারা আর কোনো ডিরেক্টরের সাথেই যোগাযোগ করতে পারেনি। আর পারাভের রকেট রানা যদি বেঁচে থাকতো তাহলে আজ তাকে কেউ খুন করতে পারতো না। রীতা তখন রকেট রানার ব্যাপারে জিজ্ঞেস করলে গার্ড জানায় রকেট রানা পারাভের কুকুরের নাম, যে তাকে রক্ষা করত। কিন্তু পারাভের মৃত্যুর কয়েকদিন আগেই রকেট রানা একটি গাড়ি দুর্ঘটনায় মারা যায়। আর পারাভের হবু স্ত্রী বিয়াঙ্কা ফার্নান্দেজ এই নিয়ে রিলও বানিয়েছিল, যা সে রীতাকে দেখায়। এদিকে সুজাতা জেলে বসে কান্না করতে থাকে। তখনই একজন লেডি কনস্টেবল তাকে বলে এভাবে কান্না করতে থাকলে তার ফাঁসি তো আটকাবে না, তাই তার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাকে যেন তা সে জানিয়ে দেয়, কারণ সে তাকে শেষ ইচ্ছা পূরণে সাহায্য করতে চায়। আর সুজাতা শেষ ইচ্ছা হিসেবে কেশবকে স্বচক্ষে দেখতে চায়। এদিকে রীতা কেস নিয়ে ভাবার সময় তার বাবার কথা মনে পড়ে, যে তাকে বলেছিল সে যখন কোনো একটা বিষয়ে আটকে যাবে তখন সে যেন তার প্রতিপক্ষের চোখ দিয়ে সবকিছু দেখে, তাহলেই সে উক্ত বিষয়টি সমাধান করতে পারবে। তাই সে কেশবের বিষয়টা বোঝার জন্য ঈশানকে নিয়ে কেশবের বাড়িতে যায়, যেখানে তারা অনুসন্ধান করতে করতে কেশবের ল্যাপটপটি খুঁজে পায়। আর তারা তার ব্রাউজারের হিস্ট্রি চেক করলে কিছু অনলাইন শপিং এর জিনিস দেখতে পায়। আর সেই জিনিসগুলোর সাথেও কেশব একটা সিরিয়াল দেখছিল যেটা মার্ডার নিয়ে, আর এটা তাদেরই প্রোডাকশন হাউস রিলিজ করেছিল। তো সে এটা দেখতে লাগলে ঈশান এবং রীতা দুজনেই খুবই বোর হয়ে যায়। কিন্তু এই শেষের কিছু অংশ দেখে রীতা বুঝতে পেরে যায় কেশব কিভাবে একটা পারফেক্ট মার্ডার করতে পেরেছে। এরপর তারাও কেশবের মতো সেই জিনিসগুলো কেনে যেগুলো সে পারাভকে খুন করতে ব্যবহার করেছে। আর রীতা বলে এই সামান্য জিনিসগুলো দিয়ে সে পারাভকে খুন করেছে, কিন্তু তাদের কাছে তো কোনো প্রমাণ নেই। আর পারাভের বাড়ি থেকে 10 কিলোর হাইওয়ে রোড আছে, যার মাঝে একটা এটিএম বুথ, একটা শপিং মল আর একটা ট্রাফিক সিগন্যাল আছে, অর্থাৎ 3টা সিসি ক্যামেরাও আছে। আর সেখান থেকে তারা কেশবের ব্যাপারে জানতে পারবে, কিন্তু তারা তো পুলিশ নয় যে সিসিটিভি ফুটেজগুলো বের করতে পারবে। তাই রীতা জয়কে কল করে মিষ্টি সুরে কথা বলে, আর জয় তো তার কথায় গলে গিয়ে সব সিসিটিভি ফুটেজ জোগাড় করে ফেলে, যেখানে তারা কেশবকে সেই পোশাক পরে যেতে দেখে। আর কিছু দূর যাওয়ার পরই সে তার পোশাক পরিবর্তন করে, আর তার কাছে কোনো ব্যাগও ছিল না, অর্থাৎ এর মাঝখানেই তার পোশাক পরিবর্তন করেছে আর ওয়েপেনগুলো লুকিয়ে ফেলেছে। তখন জয় বলে এই হাইওয়ের পাশে একটা নদী আছে, আর ফুটেজেও কেশবের প্যান্ট ভেজা দেখাচ্ছে, অর্থাৎ সে হয়তো এই নদীতেই প্রমাণ লুকিয়েছে বা ফেলে দিয়েছে। যথারীতি পরের দিন তারা সেই নদীর ধারে যেতে চায়, আর জয় রীতাকে তার গাড়িতে করে নিয়ে যায়।
রিতা তখন ঈশানকে ডাকতে চাইলে সে তাকে বারণ করে দেয়, কারণ সে শুধু স্পেশাল মানুষদেরকে তার গাড়িতে ওঠায়। এই বলেই সে রিতার সাথে ফ্লার্ট করে আর তারা ঈশানকে ছাড়াই চলে যায়, কিন্তু মাঝপথেই তাদের গাড়ি নষ্ট হয়ে যায়। তখন ঈশান জয়ের উপর হাসতে থাকে, কারণ সে রিতাকে তার থেকে দূরে সরিয়ে দিচ্ছে এবং তার সাথে ফ্লার্ট করছে, কিন্তু এই বিপদে তো পড়েই গেল না। যাই হোক, এরপর তারা নদীর ধারে আসলে রিতা বলে কেশবের কাছে থাকা পিস্তলের ওজন কতটুকু হতে পারে? তখন জয় বলে এই তো 700 গ্রাম। রিতা বলে তাহলে কস্টিউম সহ সেই ব্যাগের ওজনও 2 কেজির মতো হবে, যা পানিতে ভিজে আরো ভারী হয়ে গেছে। কিন্তু এই পানির মধ্যে তারা ব্যাগটি খুঁজে পাবে কিভাবে, এটা ভাবতে লাগলে জয় মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করে। আর এবার ঈশান রিতাকে ইমপ্রেস করার জন্য সেই ব্যাগটি খুঁজতে যায়, আর কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে ব্যাগটি খুঁজেও পেয়ে যায়, আর ব্যাগের ভেতর সেই পিস্তলটি। তখন জয় বলে আগে তাদেরকে এটা প্রমাণ করতে হবে যে এই পিস্তল থেকেই গুলি বের হয়েছিল, তাই তাদেরকে ব্যালিস্টিক টেস্ট করাতে হবে। আর ততক্ষণে দেখা যায় কেশবেরও জ্ঞান ফিরে আসে, তাই পরের দিন তারা কোর্টে যায়, যেখানে কেশবকেও আনা হয়। আর কেশবকে দেখেই মিডিয়ার লোকজন তাকে ঘিরে ধরে। তখন রিতা আর ঈশান তাকে রিপোর্টারদের মধ্যে থেকে বের করে আনে। এরপর থাকরাল রিতার সাথে দেখা করতে আসে আর বলে তার ক্লায়েন্ট রিপোর্টারদের সামলাতে পারছে না, আর কোর্টরুমে তার প্রশ্নগুলোকে কিভাবে সামলাবে। তখন রিতা বলে তারা সত্য দিয়ে সবকিছু প্রমাণ করবে, তার মতো জালিয়াতি করে নয়। এরপরই কোর্টের কার্যক্রম শুরু হয়। তখন কেশব বলে সে ডিরেক্টরের বাহানায় পারাবের বাড়ি যায় এবং সুযোগ পেয়ে তার বাড়ির চাবির ছাপ নিয়ে নেয়। এরপর সে ডুপ্লিকেট চাবি নিয়ে চুপি চুপি পারাবের বাড়িতে আসে এবং ইনভিজিবল তার দিয়ে পিস্তলকে টেলিফোনের সাথে বেঁধে দেয়, যাতে করে পারাব টেলিফোন তুললেই পিস্তলের ট্রিগারে চাপ পড়বে এবং তার গায়ে গুলি লেগে যাবে। তো প্ল্যান মোতাবেক তাই হয়। সে পার্টিতে গিয়ে পারাবকে কল করে, আর সে কল রিসিভ করতেই ট্রিগারে চাপ পড়ে আর পারাবের গায়ে গুলি লেগে যায়, আর সে সেখানেই মারা যায়। এরপর সে রাতের বেলা আবারও পারাবের বাড়ি যায় এবং বন্দুকটি সহ সমস্ত প্রমাণ নিয়ে নেয়। কিন্তু থাকরাল বলে কেশব সবকিছু বানিয়ে বানিয়ে বলছে, কারণ একটা সুতো দিয়ে কিভাবে কেউ একটা পিস্তল চালাতে পারে। তখন রিতা তাদেরকে পানির গ্লাস হাতে নিয়ে পিস্তল চালাতে দেখে, যদিও সে পিস্তলটি ফাঁকা ছিল। তখন থাকরাল বলে গুলি যে এই পিস্তল থেকেই বের হয়েছে এর কোনো প্রমাণ নেই। আর তখনই যায় ব্যালিস্টিক টেস্টের রিপোর্ট নিয়ে আসে, কিন্তু সেই রিপোর্টে লেখা ছিল গুলিটি কেশবের পিস্তল থেকে বের হয়নি, যেটা দেখে রিতা অবাক হয়ে যায়। আর থাকরাল বলে এসব গল্প কেশব তাদের বানানো মুভি দেখে বানিয়েছে। তখনই কেশব চিৎকার করে ওঠে আর বলতে থাকে সে পারাবকে খুন করেছে, তার মা নয়। এই কথা বলতে বলতে সে কাশতে থাকে এবং মাটিতেই লুটিয়ে পড়ে, আর তার মুখ থেকে ফেনা বের হতে থাকে, অর্থাৎ তাকে বিষ দেয়া হয়েছে। কোর্টের সবাই তো এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। আর তখনই যাই রিতাকে কল করে বলে সে এবার আর কেশবকে বাঁচাতে পারেনি। আর আমরা জানতে পারি কেশবকে ঘিরে ধরা রিপোর্টারের মধ্যে যাইও ছিল। সে কেশবের ঘাড়ে ভিড়ের মধ্যেই বিষ দিয়ে দেয়, যার জন্য কেশবের মৃত্যু হয়েছে। এদিকে আমরা জাইকে দেখতে পাই যে তার কাজের মেয়ের গায়ে দাগ দেখে সেই ব্যাপারে তাকে জিজ্ঞেস করে। তখন মেয়েটি জানায় পাশের বিল্ডিং এর দারোয়ান তাকে কাজ পাইয়ে দিয়েছিল, আর এই জন্য সে তাকে কুপ্রস্তাব দেয়। কিন্তু সে তার প্রস্তাবে রাজি না হলে সে তার সাথে ধস্তাধস্তি করতে থাকে। আর এই কথা জানতে পেরে জাই রেগে যায়, আর এই জন্য সে রাতের বেলা দারোয়ানকে খুন করে। এর থেকে আমরা বুঝতে পারি জাই সেসব ছেলেদের ঘৃণা করে যারা মেয়েদের সাথে অন্যায় করে। এদিকে রিতা বুঝতে পারছিল না কেশবের গুলি খেয়ে যদি পারাবের মৃত্যু না হয় তাহলে কে তাকে খুন করেছে। আর এখন কেশবও বেঁচে নেই, তার উপর সে কিলার কেশবকে খুন করেছে। কিন্তু কে সেই কিলার, আর কেশব ছাড়া আর কে পারাবকে মারতে পারে তা জানার জন্য তাকে রয়্যাল বারে যেতে হবে। আর সে বারে যেহেতু নতুন ওয়েটার নেওয়া হচ্ছে, এই সুযোগে সে ওয়েটার হয়ে বারের ভেতর ঢুকে যায়, যেখানে তার সাথে বারের ম্যানেজার নিখিলের দেখা হয়। নিখিল তাকে জিজ্ঞেস করে সে এখানে কিভাবে এসেছে, তাকে কি মায়েরা কাজ দিয়েছে। আর রিতাও মায়েরার নাম শুনে বলে মায়েরাই তাকে এখানে আসতে বলেছে, কিন্তু ব্যস্ততার জন্য সে তাকে জানাতে ভুলে গেছে। এই বলে সে তার কাজে চলে যায়। আর সে সবার আগে একটা রুমে যায় যেখানে নিখিল একজন লোকের সাথে কথা বলছিল। সেই লোকটাকে নিখিল তার ফেভারিট ড্রিঙ্ক দিতে পারে না, স্টক শেষ হয়ে গেছে বলে। কিন্তু সেই লোকটি রেগে গেলে রিতা এসে তাকে সামলায় এবং তাকে নতুন একটি ড্রিঙ্ক খেতে দেয়, যেটা খেয়ে সেই লোকটি ইমপ্রেস হয় এবং সে রিতার উপরও খুশি হয়। রিতা সাবা নাম নিয়ে সেই বারে ঢোকে এবং সে মোনার সাথে ভাব করে নিয়ে গল্প করতে থাকে। তো তারা দুজন ড্রিঙ্ক করার জন্য ছাদে চলে যায়, যেখানে রিতা কথায় কথায় মোনাকে জিজ্ঞেস করে এই বারে কি সেলিব্রিটিরাও আসে।
মোনা জানায় অনেক সেলিব্রিটিরা আসে, ফিল্ম স্টার, ক্রিকেটার, সবাই। রিতা বলে সে নিউজ দেখে কিন্তু মুভি বা ক্রিকেটের উপর তার কোনো ধারণা নেই। তখন মোনা বলে পারাভরানেও সেখানে আসতো, যার কিছুদিন আগে খুন হয়েছে। রিতা বলে সে নিউজে দেখেছে বেচারাকে কেউ খুন করে ফেলেছে। তখন মোনা বলে পারাভ কোনো বেচারা নয়, সে একটা মনস্টার। সে বারে আসতো কিন্তু ড্রিঙ্ক করতো না, তার শুধু জুয়া আর মেয়েদের উপর ইন্টারেস্ট ছিল। আর বার ম্যানেজার নিখিল তো তার অনেক বড় ভক্ত। সে পারাভকে জুয়া খেলার জন্য নিজের টাকা দিত, এমনকি সে পারাভের কুকুরেরও খেয়াল রাখত। একবার পারাভ মোনাকে নিয়ে তার বাড়ি গিয়েছিল, কিন্তু সে মোনার উপর হিংস্র হয়ে ওঠে এবং তাকে একটা বেসমেন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে কোনো রকমে সেখান থেকে বেঁচে বের হয়। তো তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই অ্যালার্ম বেজে ওঠে আর তারা বাড়ির ভেতরে যায়, যেখানে একটা মেয়ে রিতাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। তখন রিতা বলে তাকে মায়েরা হায়ার করেছে, কিন্তু সেই মেয়েটি বলে সেই মায়েরা, কিন্তু সে তো তাকে চেনে না। এই বলে সে সিকিউরিটি ডাকলে রিতা তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর চলে যায় তাদের লকার রুমে। কিন্তু ডোর লক থাকার ফলে সে ভেতরে প্রবেশ করতে পারছিল না, তাই সে পাওয়ার সাপ্লাই ভল্টে পানি মেরে দিলে শর্ট সার্কিট হয়ে যায় আর ডোর লক এরর হয়ে দরজা খুলে যায়। এরপর সে ভেতরে প্রবেশ করে আর অনেকগুলো টাকা দেখতে পায় এবং সেখানে কিছু ফাইলও দেখে, যেখানে সে একটি ডায়েরিতে পারাভের নাম দেখে সেটা নিজের কাছে নিয়ে নেয়। কিন্তু তখনই সেখানে নিখিল আসে এবং রিতার দিকে পিস্তল তাক করে। তখন রিতা সেখানে একটা ডিভাইস দেখতে পায়। নিখিল বলে এই ডিভাইস প্রাণীদেরকে কাছে ডাকার জন্য, আর তাকেও কাছে ডেকেছে। এই বলে সে রিতাকে শুট করলে রিতা লুকিয়ে পড়ে। সে একটি মদের বোতল নিয়ে সেই টাকাগুলোর উপর ছিটিয়ে দেয় আর টাকার মধ্যে আগুন ধরিয়ে দেয়, যেটা দেখে নিখিল হন্তদন্ত হয়ে আগুন নিভাতে থাকে। আর এই সুযোগে রিতা সেই ডায়েরিটি নিয়ে বাইরে বেরিয়ে যায়। এরপরই সে ঈশানকে নিয়ে সেই ডায়েরিটি চেক করে, যেখানে নিখিলের ধার দেওয়া সমস্ত লোকের লিস্ট ছিল আর সেই লিস্টে পারাভের নামও ছিল। রিতা বলে মোনা থেকে সে শুনেছে নিখিল নিজেই পারাভকে জুয়া খেলার জন্য টাকা দিত, আর হয়তো টাকা ধার দিতে দিতে এর পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। তখন সে ওই প্রাণীদের ডাকা ডিভাইসটি অন করতেই সেখান থেকে এক প্রকার শব্দ তরঙ্গ সৃষ্টি হয়, যা শুধু প্রাণীরাই শুনতে পেত। আর রিতা সেই ডিভাইস চালু করার ফলে আশেপাশে থাকা কুকুর বিড়ালরা ডাকাডাকি করতে থাকে। তখন রিতার মনে পড়ে মোনা বলেছিল পারাভ বারে এলে নিখিল তার কুকুর রকেটকে রাখত, আর রকেটকে কাবু করতে সে হয়তো এই ডিভাইস ব্যবহার করত। আর কিছুদিন আগে রকেটেরও মৃত্যু হয়। রিতা বলে তাহলে কি নিখিলই রকেট আর পারাভকে খুন করেছে? কারণ পারাভকে খুন করার জন্য তার কাছে পর্যাপ্ত মোটিভ আছে, কারণ পারাভ কখনোই ধার নেওয়া টাকা পরিশোধ করত না, সারা দিন জুয়া খেলতো, আর নিখিলও তাকে কিছু বলতে পারছিল না। আর এই জন্য হয়তো সে রকেটকে ডিভাইসটি দিয়ে ডাকে, কারণ তার টার্গেট ছিল রকেটের সাথে পারাভও দৌড় দিবে এবং গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুজনেই মারা যাবে। কিন্তু সেদিন শুধু রকেটই মারা যায়, অর্থাৎ সেদিনকার টার্গেট রকেট নয় পারাভ ছিল। আর রিতার কথায় যুক্তি ছিল, তাই ঈশানও তার থিওরি বিশ্বাস করে নেয় এবং নিখিলকে তাদের প্রধান সাসপেক্টও ধরে নেয়। রাতের বেলা রিতার মা নিউজে যখন জানতে পারে যে রিতা থাকরালের বিপক্ষে কেস লড়ছে, তখন সে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। কিন্তু রিতা তাকে বলে সেই কেস জিতেই ছাড়বে, তার মা যেন চিন্তা না করে। এরপর সে আলমারিতে কাপড় রাখতে যায়, তখনই তার বাবার ডায়েরিটি সে খুঁজে পায়, যেখানে সে একটি ট্রেনের টিকিটও খুঁজে পায়, যে টিকিট দেখে সে কিছুটা অবাকই হয়। এরপরই সে জায়ের সাথে দেখা করতে যায় এবং জায়কে নিখিলের ব্যাপারটা খুলে বলে এবং তাকে অনুসন্ধানও করতে বলে। তাছাড়াও সে তাকে তার বাবার টিকিটটিও দেয় আর বলে সে যদি এই কেসটির ফাইলগুলো চেক করত তাহলে খুব ভালো হতো, কারণ তার বাবা 2006 সালের 20 আগস্ট তার জন্মদিনের জন্য উটিতে ঘুরতে যাওয়ার জন্য ফ্যামিলি টিকিট কেটেছিল, কিন্তু 17 তারিখই সে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মারা যায়। কিন্তু যেই মানুষটা 20 তারিখ ফ্যামিলি ট্রিপে যাওয়ার জন্য প্ল্যান করে, সে কিভাবে 17 তারিখ স্বইচ্ছায় মারা যায়? রিতার মনে হয় তার বাবার মৃত্যুর পেছনে কোনো রহস্য তো অবশ্যই আছে, তাই সে জায়ের কাছে সাহায্য চাইলে জায় তাকে এই বলে আশ্বস্ত করে যে সে তার বাবার কেসের ফাইল চেক করবে, সে যেন কিচ্ছু চিন্তা না করে, সে সবকিছু বের করার চেষ্টা করবে। এরপরে রিতা ঈশানকে নিয়ে পারাভের বাড়িতে যায় হরিয়ানার রিপোর্টার সেজে, যেখানে সেই গার্ডরা তাকে পারাভের লাশ কোন অ্যাঙ্গেলে পড়েছিল তা দেখায়। আর তাদের দেখানো অ্যাঙ্গেল অনুযায়ী রিতা পরীক্ষা করে দেখে যে কেশব যেই অ্যাঙ্গেলে পিস্তল ফিট করেছিল সেই অ্যাঙ্গেলে গুলি লাগলে তো পারাভের কাঁধে গুলি লাগতো আর সে পেছন দিকে হেলে পড়ে যেত। কিন্তু সে যেই পজিশনে ছিল তা দেখে খুব ভালোভাবেই বোঝা যায় তাকে কেউ পেছন থেকে গুলি করেছে, আর কিলার পারাভের সাথেই ছিল। কিন্তু কেশবের ছোড়া গুলি কোথায়, যদি তা পারাভ বা কিলারের গায়ে না লাগে? এই বলে তারা সেই গুলিটা খুঁজে দেখে, আর অ্যাঙ্গেল অনুযায়ী গুলিটি বাগানের দিকেই যায়।
তাই সেই অনুযায়ী তারা বাগানের কাছে যেতেই গাছের মধ্যে বুলেটটি খুঁজে পায়, যার পর তারা গার্ডদের সাহায্যে সেই বুলেটটি নিয়ে নেয় এবং ঈশান তখন গার্ডদেরকে আটকে রাখার জন্য তাদের ছবি তুলতে থাকে। আর রীতা তখন ওয়াশরুমে যাওয়ার বাহানায় একা একাই বাড়ির ভেতরে প্রবেশ করে। মোনার কথা অনুযায়ী ডাইনিং রুমের মেঝেতে একটা সিক্রেট রুম আছে, তাই রীতা সেই রুমটি খুঁজে বের করে ভেতরে প্রবেশ করে, যেখানে সে টর্চার করার জন্য কিছু জিনিস দেখতে পায়। সে সেখানে একটা গোপন ক্যামেরাও খুঁজে পায়, যেটা সে নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে আয়ুল গার্ডকে কল করে আর ঘর পরিষ্কার করতে বলে, কারণ তাদের একটা মিটিং বসতে চলেছে। কিন্তু গার্ড যখন তাকে জানায় তার পাঠানো রিপোর্টাররা গুলি খুঁজে পেয়েছে, তখন আয়ুল বলে, কি বলছো? আমি তো কোনো রিপোর্টার পাঠাইনি। যেই কথা শুনে গার্ডরা তো ঈশানকে মারধর করে এবং বাড়ির ভেতর নিয়ে যায়, যেখানে রীতা সেই ঘর থেকে বের হয়ে আসে। তখনই তারা তার উপরও হামলা করে, কিন্তু তারা দুজন কোনো রকমে ওই গার্ডদেরকে আহত করে সেখান থেকে পালিয়ে আসে। আজকের মতো তারা কোনোভাবে বেঁচে যায়। এরপরই যায় রীতাকে কল করে আর তাকে জানায় সে 2006 সালের সমস্ত ফাইল চেক করেছে, কিন্তু তার বাবা সুভাষের কোনো ফাইলই সে খুঁজে পায়নি। যে কথা শুনে রীতা কিছুটা অবাকই হয় আর বলে, পুলিশ রেকর্ড থেকে তার বাবার কেসের রেকর্ড মুছে ফেলা হয়েছে। এর মানে এর পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে। এদিকে থাকরালকে মারার জন্য একজন লোককে পাঠানো হয়, যে থাকরালের মাথায় পিস্তল তাক করে। তখনই থাকরাল তার বুদ্ধি দিয়ে সেই কিলারকে খুব ভালো করে হ্যান্ডেল করে। সে কিলারকে বলে তাকে যে পাঠিয়েছে সে যদি তাকে টাকা না দেয়, তখন এই বলেই সে কিলারকে সুপারি দেয়া লোকটিকে এখানে থেকেই কল করতে বলে। আর কিলারও তার কথা মতো বাধ্য হয়ে সেই লোকটিকে কল করে। আর সে যখন তাকে জানায় যে সে থাকরালকে মেরে ফেলেছে, সেই সময়ই সাথে সাথে সেই লোকটি কল কেটে দেয়। আর থাকরাল বলে সে তো আগেই বলেছিল যে তাকে দিয়ে কাজ করানো হবে, কিন্তু টাকা দেয়া নয়। কিন্তু সে তাকে টাকা দিতে পারে চুপচাপ ফিরে যাওয়ার জন্য। এই বলেই সে কিলারকে কিছু টাকা দেয় আর সে সেখান থেকে চলে যায়। এদিকে জয় রীতাকে জানায় সে যে গুলির ফরেনসিক টেস্ট করাতে পাঠিয়েছিল সেখানে রক্তের দাগ পাওয়া গেছে। রীতা এবার সেই রক্তের ডিএনএ টেস্ট করাতে বলে, কারণ সেই রক্তের দাগ খুনিরই হবে, যেটা কোনোভাবে তার বাহু বা কাঁধে লেগেছে। তখন জয় বলে সে এত শিওর হয়ে কিভাবে বলছে যে গুলি কিলারের গায়ে লেগেছে। তখন রীতা বলে পিস্তল যেই পজিশনে ছিল সেখানে গুলি গিয়ে কিলারের গায়েই লাগতে পারে। আর ক্রাইম সিনে যখন পারাবের ছাড়া অন্য কারো রক্তের দাগ ছিল না, অর্থাৎ গুলি কিলারের গায়ে ঘষা লেগে বের হয়ে গেছে। এরপর আমাদের আয়ুলকে দেখানো হয় যে প্রেস মিটিং চলাকালীন নাক চুলকালে সোশ্যাল মিডিয়ায় তাকে আর পারাবকে নিয়ে বিভিন্ন মেম তৈরি হয়, যেটা দেখে তার বাবা খুবই রেগে যায়। এদিকে রীতা পারাবের বাড়িতে পাওয়া সেই ক্যামেরা ফুটেজ এবং ডিভিডি দেখতে থাকে, যেখানে সে পারাবকে দেখে যে বিভিন্ন মেয়েদেরকে চেয়ারে বেঁধে নির্যাতন করত। আর তার নির্যাতনের মাত্রা এত বেশি নৃশংস ছিল যে রীতা তা সম্পূর্ণ দেখতেও পারে না। তার গা শিউরে ওঠে। তাছাড়াও সে একটা ভিডিওর মধ্যে মায়রাকে দেখে, অর্থাৎ সেই রয়্যাল বারের মেয়েটি। তাই সে ওই ফুটেজ নিয়ে মায়রার কাছে যায়, যেখানে গিয়ে সে মায়রাকে সেই ফুটেজ দেখিয়ে বলে পারাবের খুনের রাতে সে পারাবের ফার্ম হাউসে ছিল আর তাই সেই প্রাইম সাসপেক্ট। তখন মায়রা বলে সে পারাবের সাথে থাকলেও সে তাকে খুন করেনি, সে তো লোভে পড়ে পারাবের বাড়িতে গিয়েছিল, কারণ মোনা বলেছিল পারাব তার দিকে টাকার বান্ডেল ছুঁড়ে মেরেছিল, তাই সেও টাকা পাওয়ার আশায় সেখানে গিয়েছিল। কিন্তু পারাব তাকে এত টর্চার করলেও সে কিছুক্ষণ তা সহ্য করে, কিন্তু ধীরে ধীরে পারাবের টর্চারের মাত্রা অনেক বেড়ে যায়। সে তাকে কারেন্টের শক দিতে থাকে আর তখনই টেলিফোন আসলে পারাব চলে যায়। আর মায়রা তার হাতের বাঁধন খুলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগে। তখনই সে গুলি চালানোর শব্দ পায় এবং একটি মেয়ের গলার আওয়াজও শুনতে পায়, যার পরই সে ভয়ে ভয়ে উপরে উঠে আসে। তখনই সে পারাবের লাশ দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। এসব শুনে রীতা বলে সে তার কথা মানছে, কিন্তু সে তার কথা কিভাবে বিশ্বাস করবে। তাই সে তার হাত দেখতে চায় যেখানে কিলারের গুলি লেগেছিল। আর মায়রা তখন তার শার্টের বোতাম খুললে সে সেখানে শুধু আঘাতের দাগ দেখে, যা পারাব করেছিল। আর এটা দেখে রীতা মায়রাকে সান্ত্বনা দেয়। এরপর সে বাইরে এসে ঈশানকে সব কিছু খুলে বলে। ঈশান তখন মায়রাকে কোর্টে নিয়ে যেতে বলে। রীতা বলে সে কোর্টে যাবে না, কারণ তার বক্তব্য বাইরে এলে সবাই মায়রার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলবে, তাই সে রাজি নয়। তখন ঈশান বলে সব একরকম, রাজনৈতিক শত্রুতার জন্য হয়তো পারাবকে খুন করা হয়েছে, আর এখন তার এবং পারাবের জায়গা নেয়া আয়ুলকে নিয়ে মিমস বানানো হচ্ছে। এই বলে সে রীতাকে সেই মিমটি দেখায়, যেখানে পারাবের মুখে কিছু দাগ ছিল আর সে জিহ্বা বের করে রেখেছিল, আর তার মুখে কিছু দাগ ছিল
যেগুলো দেখে বোঝা যাচ্ছিল সে অ্যালার্জি দ্বারা সংক্রমিত হয়েছে। আর অতিমাত্রায় অ্যালার্জি হলে শ্বাসকষ্ট হয়, যা অনেক সময় মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায়। তাই রিতা বলে এটাও কি পারাভকে মারার চেষ্টা ছিল। যে কথা মাথায় আসার পরই সে ঈশানকে খোঁজ নিতে বলে যে পারাভের এই অবস্থা কিভাবে হয়েছিল। আর খোঁজ নিয়ে তারা একটি রেস্টুরেন্টে যায় যেখানকার খাবার খেয়েই পারাভের অ্যালার্জি হয়েছিল। তারা এরপর ফুড ইন্সপেক্টরের বেশ নিয়ে সেই রেস্টুরেন্টে যায় এবং ওয়েটারকে সেদিনকার ঘটনা বলতে বলে। ওয়েটার বলে সেদিন পারাভ চিকেন স্যুপ এবং আয়ুল চিকেন স্যান্ডউইচ অর্ডার দিয়েছিল। তো এরপরই স্যুপ খাওয়ার পর পারাভের ফুড অ্যালার্জি দেখা দেয়। তখনই রিতা তাকে সেদিনকার ঘটনা ভেবে বলতে বলে। ওয়েটার বলে সে সেদিন আরো একটি মেয়ের অর্ডার নিয়েছিল যে টেবিল নাম্বার 32-এ বসেছিল। আর অর্ডার নিয়ে যাওয়ার সময় সে মাটিতে পড়ে যায়। আর আমরা দেখি সেই মেয়েটি আসলে যাই ছিল, যে ওয়েটারকে ফেলে দেয় এবং এই সুযোগে পারাভের দেয়া অর্ডার পাল্টে দিয়ে সেখানে লবস্টারের স্যুপ লিখে দেয়। আর পারাভের যেহেতু সি ফুডে অ্যালার্জি ছিল তাই তার শ্বাসকষ্ট শুরু হয়। ওয়েটার আরো জানায় 32 নম্বর টেবিলের মেয়েটি উপজাতি ছিল। এই থেকে আমাদের কাছে একটা বিষয় ক্লিয়ার যে পারাভের খুনের সাথে জাই তো অবশ্যই জড়িত। এরপর আমাদের জাইকে দেখানো হয় যে হত্যার কাজে ব্যবহৃত তার অস্ত্রগুলোকে ধার দিচ্ছিল। তখনই তার কাজের মেয়েটি এসে তাকে জানায় এখন থেকে তাকে আর সেই ওয়াচম্যান বিরক্ত করবে না, কারণ সে আর নেই। তো এখানেই তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি জায়ের কাজের মেয়েও জানে সে একজন প্রফেশনাল কিলার। এরপর আমাদের রিতাকে দেখানো হয় যাকে জয় কল করে আর জানায় তার পাঠানো প্রমাণগুলো সে এভিডেন্স রুমে রেখেছে। রিতা বলে এভিডেন্স রুম সেফ হবে তো প্রমাণগুলো রাখার জন্য? তখন জয় বলে এভিডেন্স রুম লকার রুমের মতোই সিকিউরিটিতে ভরপুর। এরপর ঈশান রিতাকে বলে কাল কোর্টের হেয়ারিং, কিন্তু তারা এখনো সেই মেয়েটিকে ধরতে পারেনি। তখন রিতা বলে কাল তারা কোর্টে এটা প্রমাণ করবে যে পারাভকে আরো অনেকে মারতে চাইতো। আর তারা পারাভের সেই ভিডিওগুলোও দেখাবে যেগুলো দেখে সবাই পারাভের আসল রূপ চিনতে পারবে এবং তাকে ঘৃণা করবে। আর এই ফুটেজের মাধ্যমে প্রমাণ হবে যে তাকে অনেকেই মারতে চাইতো। আর যে কেস তারা সমাধান করতে পারবে তা তারা ঘুরাতে থাকবে যতক্ষণ না তারা প্রয়োজনীয় প্রমাণ খুঁজে পায়। অন্যদিকে থাকরাল এবং তার অ্যাসিস্ট্যান্ট লিসা কিছু আসামির ছবি দেখে আর একজনকে সিলেক্ট করে নেয়, কিন্তু তারা কেন এই কাজ করছে তা আমরা খানিকক্ষণ পরই জানতে পারবো। ওদিকে দেখা যায় রিতা তার ঘরে বসে তার বাবার কথাই ভাবছিল, যে সব সময় তার পাশে ছিল এবং তাকে সব সময় সাপোর্ট করত। তখনই রিতার মা তার ঘরে আসে। সে তাকে বলে কাল সে এমন কিছু প্রমাণ কোর্টে উপস্থাপন করবে যেগুলো এই সমাজের উচ্চবিত্ত পরিবারের দিকেই প্রশ্ন তুলবে। তখন তার মা বলে সে এটাই চায় রিতা যেন থাকরালের বিরুদ্ধে কেস জিতে যায়, কারণ এই থাকরালই তার বাবাকে অসহায়ের মতো মাঝপথে রেখে চলে গিয়েছিল। এরপর আমাদের এভিডেন্স রুমের দৃশ্য দেখানো হয় যেখানে থাকরালের ভাড়া করা অ্যাসিড আন্না নামের সেই সিরিয়াল কিলার এভিডেন্স রুমে গিয়ে 3 জন কনস্টেবলকে হত্যা করে এবং রিতাদের সমস্ত এভিডেন্স জ্বালিয়ে দেয়। পরের দিনই কোর্টে যাওয়ার পর জয় রিতাকে এই খবর দেয়। এই কথা শুনেই তো রিতা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তার এত প্রমাণ সব শেষ। সে ভালো করেই বুঝতে পারে থাকরালি এই কাজ করেছে আর এখন তাদেরকে আজকের রায় প্রকাশ করা আটকানোর জন্যই রায়ের দিনটা পেছাতে হবে, আর সেটা যে করেই হোক। এই জন্যই সে প্ল্যান বি ঠিক করে আর জয়কে একটা কাজ করতে বলে। এরপর রিতা কোর্ট রুমে যেতে লাগলে বিয়াঙ্কা তাকে বিরক্ত করে এবং গালি দিতে থাকে, যে জন্য রিতা তাকে বলে যে সে কিন্তু চাইলেই বিয়াঙ্কার নামে মানহানির মামলা করে দিবে। এসব বলে সে বিয়াঙ্কাকে হুমকি দেয়। এরপরই সে কোর্ট রুমে বিচারককে জানায় যে তাদের কাছে যেই সব প্রমাণ ছিল তা এভিডেন্স রুম থেকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে এবং 3 জন কনস্টেবলও মারা গেছে। এর থেকেই বোঝা যায় যে কেউ বা কারা চায় না যে তারা এই কেসটি জিতুক। এই সব কিছু ইচ্ছে করেই করা হয়েছে, কারণ সেই সব প্রমাণের উপর অনেক কিছু ভিত্তি করছে। তখনই সেখানে থাকরাল বলে তাদের কাছে আসলে কোনো প্রমাণই নেই আর তারা কোর্টের সময় শুধুই নষ্ট করছে, কারণ তারা যেই কেস সময় থাকতে জিততে পারবে না তা ঘুরাতে তো পারবে, তাই তারা এই কেস খামোখাই ঘুরাচ্ছে। যে কথা শুনে রিতার কিছুটা খটকা লাগে, কারণ সে এই একই কথা ঈশানকে বলেছিল। তাই সে অনেক ভেবে চিনতে তার কাছে আরো প্রমাণ আছে দেখানোর জন্য তার মায়ের গানের ডিভিডি দেখায় আর বলে একটি প্রমাণ এখনো তার কাছে আছে, কিন্তু সে যেহেতু আগে কোর্টকে এই প্রমাণের ব্যাপারে অবহিত করেনি তাই এই প্রমাণ এখনো গ্রহণযোগ্য নয়।
তাই প্রমাণকে আগে পরীক্ষা করার পরই কোর্টে পেশ করতে হবে, তার আগে নয়। তো রিতাও এই কথা মেনে নেয় এবং কোর্ট রায়ের ডেটও পিছিয়ে দেয়। এরপরই কোর্ট থেকে বের হয়ে তারা ভাবতে থাকে যে রিতা ঈশানকে যে কথা বলেছিল একই কথা থাকরাল কিভাবে বলছে, এর মানে কি সে তাদের উপর নজর রাখছে। কিন্তু ঈশান বলে তারা যখন এসব কথা বলছিল তখন তো সেখানে আর কেউ ছিল না, এর মানে কি সে অন্যভাবে তাদের কথা শুনছে। এই ভেবেই তারা তাদের গাড়িটি ভালোভাবে সার্চ করতে থাকে, কিন্তু তারা সেই গাড়িতে কিছুই পায় না তেমন। তখনই যায় রিতাকে কল করে আর জানায় তাদের প্ল্যান বি কাজ করছে না, সে তো রাজি হচ্ছে না। রিতা তখন জয়কে সেই মেয়েটির সাথে কথা বলিয়ে দিতে বলে। তখনই সে ফোনে কথা বলতে বলতে কিছু একটা মনে করে আর তার ফোনের কভার খুলতেই সেখানে সে একটা ট্রান্সমিটার পায়, যেটা দিয়ে থাকরাল তাদের সমস্ত কথা শুনতে পাচ্ছিল। আর আমরা দেখি যেদিন কেশবকে কোর্টে আনা হয় আর রিপোর্টাররা তাকে ঘিরে ধরে, তখনই ভিড়ের মধ্যে থেকে রিতার ফোন মাটিতে পড়ে যায়। আর সেই সময়ই সুযোগ বুঝে থাকরালের লোক রিতার ফোনে সেই ট্রান্সমিটারটি লাগিয়ে দেয়, যেটার সাহায্যে সে এতদিন ধরে রিতাদের সমস্ত কথা শুনতে পাচ্ছিল। ঈশান তো এটা দেখার সাথে সাথেই ট্রান্সমিটারটি ভেঙে ফেলতে লাগে, কিন্তু রিতা তাকে তা করতে দেয় না, কারণ এতদিন থাকরাল এটার সাহায্যে তাদের সমস্ত প্ল্যানিং জানতে পেরে গিয়েছিল। কিন্তু আজ তারা এই ট্রান্সমিটারকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করবে। এখন থাকরাল তাদের সব কথা শুনতে তো পাবে, কিন্তু তারা যা তাকে শোনাবে তাই সে শুনবে, এর বেশি কিছু নয়। তো এখানে এই সিরিজের 1 থেকে 8 পর্যন্ত এপিসোডগুলোই এক্সপ্লেইন করা হয়েছে। এখন এর অনেকগুলো এপিসোড আসা বাকি, আর সেখানেই আমরা জানতে পারবো যে কে সেই প্ল্যান বি যাকে রিতা এই কেসে ব্যবহার করতে চাইছে, আর কেই বা পারাভের আসল খুনি এবং এই কেসের আসল মাস্টার মাইন্ড, আর ওই জাই বাকে যে পারাভকে মারতে চেয়েছিল। এই সব প্রশ্নের উত্তরই আমরা এর পরবর্তী এপিসোডগুলোতেই জানতে পারবো। তবে সেই জন্য যে একটু অপেক্ষা করতেই হবে, কারণ এর পরবর্তী এপিসোডগুলো এখনো রিলিজ হয়নি। তবে যখনই এর পরবর্তী এপিসোডগুলো রিলিজ হবে তখনই আমি সেই সব এপিসোড আপনাদের জন্য একসাথে নিয়ে আসব। যাই হোক, এই তো ছিল এক লয়ারের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার গল্প। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। গত পার্টে আমরা দেখেছিলাম রিতা কিভাবে একজন সাধারণ লয়ার হয়ে থাকরালের মতো এত পাওয়ারফুল একজন লয়ারের সাথে লড়াইয়ে নেমেছে। কিন্তু এই লড়াইয়ে সে কি জিততে পারবে, আর তার বাবার মৃত্যুর রহস্য কি সে উন্মোচন করতে পারবে, সেই সবই আমরা দেখব আজকের পার্টে। তাহলে চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। তো আমাদেরকে জাইয়ের ছোটবেলা দেখানো হয়, যেখানে জাইকে তার আঙ্কেল খুঁজছিল আর সে একটা ড্রয়ারে লুকিয়েছিল। আমরা বুঝতে পারি সেই আঙ্কেল খারাপ উদ্দেশ্যেই তাকে খুঁজছে, আর একটা সময় সে জাইকে পেয়েও যায়। কিন্তু জাই তো জাই, সে ছোটবেলা থেকেই হিংস্র, তাই সে তার আঙ্কেলের চোখে পেন্সিল ঢুকিয়ে দিয়ে নীরবে বসে কেক খাচ্ছিল। বর্তমানে রিতা কোর্টে জাইয়ের একটা স্কেচ দেখায় আর বলে জাই কেশবকে 2 বার মারতে চেয়েছিল, আর শেষবার সে কোর্টে তাকে মারতে সক্ষম হয়েছে। আর এই জাই পারাভকে রেস্টুরেন্টে মারতে চেয়েছিল। এই বলে সে রেস্টুরেন্টে হওয়া সমস্ত ইনসিডেন্টের কথা বলে। সে এও বলে যে জাই খুব চালাকি করে তার আর পারাভের অর্ডার পাল্টে দিয়েছিল, আর যেহেতু লবস্টারে পারাভের অ্যালার্জি আছে তাই সেই সময় তার শ্বাসকষ্ট দেখা দেয়। কিন্তু প্রশ্ন হলো জাই কি করে পারাভের অর্ডারের কথা জানতে পেরেছিল? এর উত্তর হলো জাই পারাভের ভাই আতুলের সাথে জড়িত, কারণ সেদিন পারাভের সাথে আতুল ছিল। কিন্তু থাকরাল বলে সে পারাভ হত্যার কেসে আতুলকে প্রশ্নবিদ্ধ করে তাদের পার্টির নাম বদনাম করছে, আর সামনে ইলেকশন, এজন্যই হয়তো তারা এমন করছে। রিতা বলে ইলেকশন হোক বা যাই হোক না কেন আতুলই এই কাজ করিয়েছে, কারণ সেদিন সে পারাভের সাথে ছিল, আর পারাভের অ্যালার্জিটিক সমস্যাও হয়। কাকতালীয় ভাবে সেদিন তার পকেটে ওষুধটিও শেষ হয়ে গিয়েছিল, যেটা সবসময় পারাভ সাথে রাখতো। আর তাছাড়াও সে পারাভের বাড়ির সেই সিক্রেট রুমের কথা বলে। কিন্তু থাকরাল বলে কোনো পুলিশ রাইড ছাড়া সে একজন সমাজসেবকের বাড়ি নিয়ে এসব কথা বলতে পারে না, তার কাছে কি কোনো প্রমাণ আছে? তখন রিতা বলে তার কাছে প্রমাণ আছে। আর তখনই সেখানে মায়েরাকে আনা হয়, যে পারাভের বাড়ির সেই সিক্রেট রুম এবং তাকে টর্চার করার কথা বলে। সে আরো বলে
বলে সে সেখান থেকে পালানোর সময় দুটো গুলির শব্দ এবং একজন মেয়ের চিৎকারের আওয়াজ শুনেছিল। রীতা বলে শুধুমাত্র ফুটপ্রিন্টস আর একটা ইনহেলার খুঁজে পেয়ে সুজাতাকে দোষী সাব্যস্ত করা যায় না। সেখানে সুজাতা নয়, হয়তো পারভের দ্বারা নির্যাতিত হওয়া মেয়েদের মধ্যে কেউ এই কাজ করেছে। তার কাছে যত প্রমাণ ছিল সব নষ্ট হয়ে গেছে। থাকরাল বলে রীতার কাছে কোনো প্রমাণ নেই যে সুজাতা এই খুন করেনি, কিন্তু সে সুজাতাকে নির্দোষ বলে দিচ্ছে। থাকরাল বলতে থাকে সুজাতাই এই খুন করেছে, আর মায়েরা নিজের মুখে বলেছে সে সেখানে একজন মেয়ের চিৎকারের আওয়াজও শুনেছে। রীতা বলে সে মেয়েটির চিৎকার কেশবের রাখা গুলির আঘাত পাওয়ার জন্য হয়েছে, তাই সে সুজাতার কাঁধে গুলি লাগার কোনো চিহ্ন আছে কিনা তা পরীক্ষা করতে বলে। কিন্তু জাজ বলে তারা আর অপেক্ষা করতে পারবে না, কালকে সেই কেসের রায় প্রকাশ করে দিবে। তার আগে যদি রীতা সুজাতার পক্ষে কোনো প্রমাণ আনতে পারে তাহলে রায় পরিবর্তনশীল হতে পারে। তো কোর্টের কাজ সেদিনের মতো শেষ হলে আতুল থাকরালের কাছে যায় আর বলে সে তাকে এত টাকা দিয়ে রেখেছে, কিন্তু সে 2 টাকার উকিল রীতা তার উপর আঙুল তুলছে। আতুলের কথায় থাকরাল রেগে গিয়ে তাকে চড় মারে এবং তাকে তার অবস্থান দেখিয়ে দেয়, কারণ আতুলের বাবা তার জন্যই পার্টিতে জয়েন হতে পেরেছে আর সেই তাদেরকে রক্ষা করে সবকিছু থেকে। তাই সে আতুলকে চুপচাপ বাড়ি ফিরে যেতে বলে, আর যাওয়ার আগে সে আতুলকে সেই রেকর্ডারটি দেয় যেটা দিয়ে সে রীতার সব কথা শুনতে পেত। তাই আতুল সবসময় রীতার কথা শুনছিল। আর এদিকে পারাভের ফার্ম হাউসের সিক্রেট রুমের ছবি লিক হয়ে গেলে তাদের পার্টি চাপে পড়ে যায়। আতুলের বাবা প্রকাশ তো ভয়ে সিএম এর ফোনও রিসিভ করছিল না। এদিকে আতুল যখন শুনতে পায় রীতার মা আজ রাতে বাড়িতে নেই এবং সে বাড়িতে সম্পূর্ণ একা, তখন সে জাইকে সুপারি দেয় রীতাকে মারার জন্য। অর্থাৎ রীতার সন্দেহই ঠিক ছিল, জাই আতুলের জন্য কাজ করে।